JK. শাওয়ার ছেড়ে জাংকুক বের হলো। ও খেয়াল করলো আজ তার বউ শাড়ি পরা নেই, লাল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। পেছন থেকে এটুকুই অবজার্ভ করলো, চেহারা তো দেখার কায়দাই নেই। জাংকুক গিয়ে টেবিল থেকে লেবুর শরবতটা খেয়ে নিল। তার নজর এখনো তের দিকে। কি হয়েছে তের? আমি কি একবার জিজ্ঞেস করব? না, দরকার নেই। জিজ্ঞেস করবার কিনা কি ভেবে নেবে বলে জাংকুক খাটের অপসিটে স্কাউচে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। কাজের মাঝে ডুব দিল। সময় গড়িয়ে কখন যে 10টা বেজে গেছে খেয়ালই নেই তার। দরজায় নখ শুনে পেছনে তাকালো। ভাইয়া চল, তোকে খেতে দেব। আচ্ছা জিমিন আপু, তোদের নতুন বউ কি 2 দিন রান্না করে হিমশিম খেয়ে গেল নাকি? ও কি কথা ভাইয়া, তুই অসুস্থ, তুই চল তো, আমি ওকে একটু পরে কিছু খাওয়াই দেব। আজব, তুই অসুস্থ বললে হয় যে কি হয়েছে? ডক্টর সুবিনা থেকে তো মেডিসিন আনিয়ে দিতাম নাকি? ধুর ভাইয়া, তুই আবার কবে থেকে বিড়বিড় করে কথা বলা শিখলি? তেমন কিছু না, চল। আরে সুগা ভাইয়া যে, কখন এলে? এসেছি কালকে, আর আজকে খবর নেওয়ার সময় হলো শালা বাবু? আমাকে তো কেউ বলেইনি। কেমন আছো? ভালো আছি। আর কালকে তুমি লেটে ফিরেছিলে তো, তাই হয়তো কেউ বলেনি। আমিও দেখা করতে যাইনি এই কারণেই। বাট ভাবি বলেনি তোমায়? আর লোক পেলে না ভাইয়া তুমি? মানে তেমন কিছু না ভাইয়া, চলো একসাথে খাবার খেয়ে নিই। খাওয়া শেষে জাংকুক আর সুগা গেল ছাদে আড্ডা দিতে। আসলে তারা সিগারেট টানতে গেল। ছাদে সময় কাটিয়ে 11টা নাগাদ রুমে ঢুকলো জাংকুক। রুমে ঢুকতেই দেখলো তে আলমারির কাছে দাঁড়িয়ে কিছু একটা করছে। জাংকুককে দেখে হাতে থাকা কিছু একটা সাথে সাথে লুকিয়ে ফেললো। জাংকুক বিষয়টা দেখেছে, দেখে তার রাগে মাথা ফেটে যাচ্ছে। জাংকুক তার কাছে কিছু লুকানো খুবই অপছন্দ করে। জাংকুক দেখেও এবার না দেখার ভান করে ল্যাপটপ নিয়ে বসে পড়লো আগের মতো। তে ওয়াশরুমে যেতেই জাংকুক আলমারিটা খুললো। তার দেখতে হবে যে তে তার কাছে কি লুকাচ্ছে। আলমারি খুলতেই জাংকুক একদম ভোল্ড। আরে আলমারিতে আমার কাপড় চোপড় কই? সব তো তের কাপড়। 4 পাট আলমারির 2 পাট অলরেডি তের দখলে, যেখানে আগে পুরো আলমারিটাই আমার ছিল। এই 2 দিনও আমার কাপড় গুছিয়ে সামনে রেখেছে, তাই খেয়ালই করিনি। বাট এর ফাঁকে তে আমার আলমারির অর্ধেকাংশ বাজেয়াপ্ত করে ফেলেছে। বাহ, আমার সব কিছুতেই এখনো ভাগ বসাবে নাকি? না, এভাবে তো হবে না। তেকে বলে দেব আলমারিটা ছেড়ে দিতে হবে ওর। দরকার পড়লে তাকে নতুন ওয়ার্ড্রপ এনে দেব। ওয়েট, আমি কি যেন দেখতে এসেছিলাম? ও হ্যাঁ, এবার জাংকুক সেই লুকানো জিনিসটা দেখে ফেললো। ও আচ্ছা, এই ব্যাপার। তো সেটা আমাকে সোজাসুজি বললেই হতো। লুকানোর কি আছে? আজব তো। ওয়েট দে, তুমি নিজেই আমাকে বলবা। তে ওয়াশরুম থেকে বের হয়ে আস্তে আস্তে খাটের কাছে আসলো। খাটে এসে শুতেই জাংকুক টের উপরে আছড়া হয়ে শরীরের ভার ছেড়ে দিল। টের বোধ হয় এখনই দম আটকে যাবে। দেখুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার কাছে আসবেন না, আজ থেকে 1 সপ্তাহ আসবেন না। দয়া করে আমার কথা শুনুন। তবে কেন? প্লিজ। ওকে, বাট হোয়াই সেটা তো বলো আগে। আমি অসুস্থ। ওয়েল, কিন্তু বললে না তো কি অসুখ হয়েছে তোমার? বলো বলেছি। তে এবার কেঁদে দিল হুট করে। তের হুট করে কাঁদায় জাংকুক মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত উঠে গেল তের উপর থেকে। আরে কি হলো তোমার? কাঁদছো কেন তে? ও গড, ওকে ওকে তে, আমি 1 উইক কাছে আসবো না, প্লিজ কান্না থামাও। তে কাঁদতে কাঁদতে এক কোণে শুয়ে পড়লো। জাংকুকের প্রচন্ড খারাপ লাগছে। কেমন করে কাঁদলো মেয়েটা। কিন্তু এই মেয়েটাই গত কয়েকদিন রাতের পর রাত যে কেঁদেছে তার জন্য, সেটাও জানা নেই। জাংকুকের ঘুম ভাঙলো কারো গোঙানির শব্দে। তে পেট ব্যথায় গোঙাচ্ছে পেট চেপে। তে কি হয়েছে? তে খুব কষ্ট হচ্ছে? আর পারছি না আমি, আমার খুব কষ্ট হচ্ছে। জাংকুক কি করবে ভেবে পাচ্ছে না। তের চোখের পানি আর চাপা আর্তনাদ যেন জাংকুকের বুকে ছুরিঘাত করছে। ড্যামেন, কি করবো এখন? জিমিন আপুকে ডাকবো? না না, এত রাতে স্বামী স্ত্রীর একটা প্রাইভেসি আছে। ডক্টর সুকে ফোন করবো? ড্যামেন, উনি তো ছেলে। ওয়েট, ডক্টর আয়ু?
নো নো, এই অপশনটা তো একেবারেই নেওয়া যাবে না। আপদকে ফোন করে বিপদ ডাকা যাবে না। এত রাতে ফোন করা কাকে ঠিক হবে বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো গুগলে দেখতে পারি। ইয়েস, গুগল রিসার্চ করলে কিছু না কিছু সমাধান পেয়েই যাব। জাঙ্কুক দ্রুত নেটে রিসার্চ করলো, তারপরে দ্রুত পায়ে নিচে গেল। এবার একটা হট ব্যাগ রেডি করে নিল, এক গ্লাস কড়া চিনি শরবত বানালো, তারপর অনেক খুঁজে একটা পেইন কিলার পেল, তারপরে উপরে গেল সব কিছু নিয়ে। তে তে উঠো বলছি। জাঙ্কুক তেকে কোনো মতো ধরে উঠালো, তেকে পেইন কিলার খাইয়ে বলল, তে এই নাও, এই চিনির শরবতটা এক ঢোকে খেয়ে নিবা কেমন? তের হাত কাঁপছে। জাঙ্কুক নিজে তেকে খাইয়ে দিল। তে এবার শুয়ে পড়ো, আর এই হট ওয়াটার ব্যাগটা পেটে দাও, আরাম পাবে। টানে 1 ঘন্টা পর তের ব্যথাটা কমলো, তে ঘুমিয়ে গেল। সকালে তের ঘুম ভাঙলো, চোখ খুলতেই জাঙ্কুকে দেখলো। তের মুখে সুন্দর একটা হাসি। মাশাআল্লাহ, কি সুন্দর তার বরটা। ঘুমের মাঝে কি ইনোসেন্টই না লাগছে তাকে। গতকাল রাতে আপনি আমাকে কতই না যত্ন করলেন। আপনি পাশে না থাকলে হয়তো সারাটা রাত পেটের ব্যথায় শেষ হয়ে যেতাম। আপনি বাহির দিয়ে যতই খারাপ প্রিটেন্ড করুন না কেন, মনটা কিন্তু আপনার অনেক ভালো। এই কারণে তো আমি আপনাকে এত এত ভালোবাসি। আর আপনি কিনা বলেন যে আপনি আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলে কি আপনি এত কেয়ার করতেন? আপনার জন্যই আজকে আমার শরীরটা এতটা বেটার লাগছে, শুধুমাত্র আপনার কারণে। আমি আপনার মন জয় করেই ছাড়বো মিস্টার সাইকো, যে করেই হোক। আপনার মনের এক কোণে নিজের জন্য জায়গা তৈরি করেই ছাড়বো। আপনার ভালোবাসা আমি অর্জন করেই ছাড়বো, এটা তের প্রমিস। আরে ধুর ধুর, 8টা বেজে গেল। রান্না কখন করব? আজকে আবার ওনাকে ব্রেড বাটার খেতে হবে নাকি? না না, এমন করা যাবে না। যাই, গিয়ে কিছু বানিয়ে ফেলি দ্রুত। তে দ্রুত ফ্রেশ হয়ে নিল, কাপড় পরে বের হয়ে নিচে এলো। নিচে গিয়ে দেখলো জিমি রান্নাঘরে। আরে তে, শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো। আপনি এখানে কি করছেন? আমি রান্না করে দিচ্ছি, আপনি বসুন। না না তে, তোমার কিছুই করা লাগবে না। আমি আজকে খিচুড়ি বানিয়েছি, সাথে আচার আর ডিম ভাজি। তোমার বরের খুবই প্রিয় নাস্তা। তাই আপু? তে, তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দেব। আচ্ছা আপু, আমি কি চা বানাবো? না তে, আমি বানিয়েছি। তুমি উপরে যাও, দেখো তো জাঙ্কুকের কিছু লাগে কিনা। তে জিমিনের কথা মতো উপরে গেল। তের কেন জানি খুবই লজ্জা করছে। রুমে ঢুকতে দেখলো জাঙ্কুক তৈরি হচ্ছে। তে, শরীরটা কেমন এখন? জি, মানে ভালো। মাথা নিচু করে কথা কেন বলছো? লজ্জা পাচ্ছ? এত লজ্জা পাওয়ার কি আছে বুঝি না। এই তে, এত লজ্জা আসে কোথায় থেকে তোমার? আমাকে একটু ধার দাও তো। আমার তো একটু লজ্জা নেই। তে জাঙ্কুকের কথা শুনে হেসে দিল। এর মাঝে জাঙ্কুক রেডি হয়ে নিল। মাশাআল্লাহ লাগছে। তে মাথা উঁচু করে তাকিয়ে দেখছে তার বরকে, একদম মায়া ভরা চোখে। তে, এসব 3 পিস পরে তোমার বউ বউ লাগছে না, তেমন একটা ফিল আসছে না আর কি। সুস্থ হলে এসব পরার দরকার নেই। আর হ্যাঁ, সাবধানে থেকো, আসছি আমি। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে আয়ুর বাবা অনেক অসুস্থ, হার্টে ছিদ্র পাওয়া গেছে কয়েকটা। এই নিয়ে আয়ু খুবই টেনশনে আছে। আজ আয়ু তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে ডক্টর সুকের কাছে। ডক্টর সুক যে তার থেকেও বড় ডক্টর। গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে আয়ু। হঠাৎ আয়ু একটা জিনিস খেয়াল করলো। সেদিন জাঙ্কুকের কেবিন থেকে বাসায় ফিরে আয়ুর মনটা বড্ড খারাপ ছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। সেদিন রাতে ওর বাবা অসুস্থ হয়ে যান। ওর বাবা অসুস্থ হবার পর থেকে ও যেন বাবাকে নিয়েই বিজি। আশ্চর্য, ওর পর থেকে এতদিন আয়ুর একবারও জাঙ্কুকের কথা মনেই পড়েনি। তাহলে কি জাঙ্কুকের কথা ঠিক? আয়ু কি নিজের উত্তর পেয়ে গেল? হ্যাঁ, আয়ু নিজের উত্তর পেয়ে গেছে। এতদিন যার পেছনে ছুটেছে সে ওর জীবনে মরীচিকা মাত্র, যার শুরুও করেছিল কিন্তু তার শেষ নামানো ওর পক্ষে সম্ভব নয়। আর একটা মানুষের অত্র জীবনে পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, তার থেকে বড় কিছুই না। সেটা বাবার পক্ষের পরিবার হোক কিংবা স্বামীর পক্ষের। আরও একটা কথা আজকে আয়ু বুঝে গেছে, সেটা হলো ভালোবাসার কথা। প্রেম ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ মাত্র। প্রেম ছাড়া মানুষ অনুভূতিহীন জড় বস্তুর মতো। কিন্তু প্রেম নামক অনুভূতি যখন একটা সম্পর্কের মাঝে বিরাজ করে, তখন সে অনুভূতিটা সব থেকে পবিত্র অনুভূতি হয়। সেটা যে কোনো সম্পর্কের মাঝেই হতে পারে, যেমন বাবা মায়ের প্রতি সন্তানের, বা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা,
বা স্বামীর প্রতি স্ত্রীর কিংবা স্ত্রীর প্রতি স্বামীর, অথবা ভাই বোনের একে অপরের প্রতি, বা বন্ধু বান্ধব বা আত্মীয়দের প্রতি, কিংবা দেশের প্রতি। তবে সম্পর্কহীন প্রেমানুভূতি নামহীন সম্পর্ক স্বরূপ, আর নামহীন সম্পর্কের সমাজে কোনো জায়গা নেই। জাঙ্কুকের প্রতি ওর ভালোবাসা ও সম্পর্কহীন প্রেম ছিল। এমন প্রেমানুভূতি জাঙ্কুকি মেনে নেয়নি, তেমনই না সমাজে মেনে নেবে, আর না তার পরিবার। দীর্ঘশ্বাস ফেলল আয়ু। অপরদিকে তে নিজের সব কাজ শেষে জাঙ্কুকের লাঞ্চ পাঠিয়ে এখন বই নিয়ে পড়তে বসেছে। সামনে তার এইচএসসি পরীক্ষা। এই তো গতকালই তার বরটাকে সব বই কিনে এনে দিয়েছে। লিসা তাকে পড়ায় হেল্প করছে। 2-3 দিন আগে রাতে ল্যাপটপে কাজ করতে করতে জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করেছিল, তে কতদূর লেখাপড়া করেছ? 12 ক্লাস। মাত্র 12 ক্লাস? তারপরে পরীক্ষা দাওনি? পরীক্ষা তো এখনো হয়নি। মানে তুমি কি এবারে এইচএসসি ক্যান্ডিডেট? তা পড়ালেখা তো দেখি কিছুই করো না। কথা বলছো না যে? কোন কলেজে পড়ো? ভিকারুন্নেসা। তাহলে তো পড়ালেখায় ভালো। তুমি কোন বিভাগে? আর্টস থেকে। হো, চাকরি করার ইচ্ছা আছে নাকি? এখন আর নেই, আগে ছিল বুঝি? হ্যাঁ, সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। বিয়ে না করলে তো কিছু করে খাওয়া লাগতো। আর আমার বাবা বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা কিন্তু না। কারণ প্রতিটা বাচ্চারই একজন শিক্ষিত মা দরকার। কারণ প্রতিটা বাচ্চাই প্রাথমিক শিক্ষা মায়ের কাছেই পায়। সংসারে একজন শিক্ষিত বউ দরকার। এখন পরীক্ষা দেবার ইচ্ছা আছে? থাকলে দিতে পারো, কিন্তু হ্যাঁ, চাকরি করা চলবে না। আই এম এনাফ এবল টু ফুলফিল ইউর নিডস, ওকে? তে অবাক, কি বলছে জাঙ্কুক? তুই পরীক্ষা দিতে পারবে? কি হলো বলো? দিবা পরীক্ষা? তাহলে বই এনে দেবো কাল পরশু। দেব। অ্যাডমিট তুলেছ? না। ফর্ম ফিল আপ করেছিলা? হ্যাঁ, করেছিলাম। তাহলে আগে বলনি কেন? বোকা নাকি? আমি ভেবেছিলাম যে আর লেখাপড়া হবে না। লাইক সিরিয়াসলিতে? আর আন্ডার ইন্টারমিডিয়েটে আমি বউ করে ঘরে রাখবো, তাই না? জাঙ্কুকের মুখে বউ কথাটা শুনে তে যেন এক বুক সুখ পেয়ে গেছিল। নিমিষে তের চোখ ভরে এলো। সবাই জিজ্ঞেস করলে কি বলবো আমি তে? যে আমার বউ মাধ্যমিকের গণ্ডি পার করেনি? লজ্জার বিষয়। তুমি ইন্টার, অনার্স, মাস্টার সব কিছু পড়বা, আমি পড়াবো। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে আর নিজেকে ধরে রাখতে পারেনি। জাঙ্কুকের পায়ের কাছে বসে হাওমাও করে কেঁদে দিয়েছিল। আমি সত্যি পড়বো? আপনি সত্যি বলছেন? জাঙ্কুকের এমন কাণ্ড দেখে অবাক, সাথে সাথে বসে পড়লো তের সামনে। হেই, এমন করছো কেন? লেখাপড়া যত দূর করতে চাও করবা, তবে যাই করতে রাতটা কিন্তু আমার। বলেও চলে গিয়েছিল। তে ভাবছিল যে তার মনে লোকটা একটু একটু করে সম্পূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। কবে যে সে তার মনে জায়গা করতে পারবে? না, তের চেষ্টা ছাড়লে চলবে না। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে সে। স্যার, মে কাম ইন? ইয়েস স্যার, এই যেটা ডক্টর সুখ স্যার দিয়েছেন। আমার বাবার অপারেশনে যাবতীয় সব এক্সেসরিজ মিলিয়ে কেমন কি খরচ, তার একটা ডিটেলস যদি আমাকে দিতেন। ডক্টর আয়ু, আপনি ফাইলটা রেখে যান, আমি আপনাকে সন্ধ্যায় দেব। ওকে স্যার, কিন্তু আমার তো আজ কোনো সার্জারি নেই, তাই বাবাকে নিয়ে এখন বাসায় ফিরবো। কাইন্ডলি যদি একটু ইমেল করে দিতেন। ইয়া শিওর। ওকে স্যার, গুড আফটারনুন। আচ্ছা স্যার, একটা কথা বলবো? শিওর ম্যাডাম, বলুন। সেদিনের বিহেভিয়ারের জন্য আই এম রিয়েলি সরি। দ্যাট ডে আই ওয়াজ রং। ইটস ওকে ডক্টর, ফরগেট ইট। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। সন্ধ্যায় জাঙ্কুক বাড়ি ফিরল। আজকাল কাজের চাপ কম। ফিরে রুমে ঢুকেই জাঙ্কুকের নজর তেকে খুঁজছে, কিন্তু কেন জানা নেই তার। হয়তো এতদিনে ফিরেই তের মুখটা দেখার অভ্যেস হয়ে গেছে। জি, অভ্যেস, ভালোবাসা নয় কিন্তু। ফ্রেশ হয়ে বের হতেই তেকে দেখতে পেল সে। হাতে সেই লেবুর শরবত। তে আজকে শাড়ি পরেছে। আজ কেন জানি জাঙ্কুকের কাছে অপসরের মতো লাগছে তেকে। তে বিয়ের পরের দিনে সেই শাড়িটা পরেছে। চুলগুলো ছেড়ে দিয়েছে। মুখে কোনো সাজ নেই। হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি, গলায় কানে ছোট্ট সোনার গহনা। মাশাল্লাহ, সুন্দর লাগছে তেকে। তে তো সবসময় এমনই, সাজগুজ করেই না খুব একটা। তাহলে আজ স্পেশাল কিসে? হয়তো আজ প্রায় 8 দিন পরে তে শাড়ি পরেছে। জাঙ্কুকের হাত থেকে গ্লাসটা নিল। সারাদিন পরে ফিরে তের হাতের এই লেবুর শরবতটা জাঙ্কুকের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। জাঙ্কুক গ্লাসটা রেখে তের কোমর ধরে কাছে টেনে নিল। তে? জি? কেবল গোসল করলে বুঝি?
হুম, এত বেলায় কেন? ইউনমিন তরকারি ফেলে দিয়েছিল, তাই আর কি। ও, মানে ডাবল করা লেগেছে? হ্যাঁ। গ্রেট, বাট এখন ট্রিপল করা লাগবে। আহ? মানে হ্যাঁ। তে নিজের কোমর থেকে জাংকুকের হাতটা সরিয়ে একটু পিছে সরে এলো। জাংকুক আগাচ্ছে আর তে পিছাচ্ছে। একসময় তে যেই না দৌড় দিতে যাবে, জাংকুক খপ করে ধরে ফেললো। Girls are leaving to get a big boy. I need a big boy. I want a big boy. Give me a big boy. রাত 10টা বাজে। তে উঠে জাংকুকের দিকে তাকালো। নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে সে। ঘুমিয়ে গেল নাকি? দেখি তো। বলেই তে জাংকুককে একটা চিমটি কাটলো। জাংকুক কোনো রিয়াক্টই করলো না। হো, ঘুমিয়ে গেছেন উনি। তে শিওর হওয়ার জন্য 2-3টা ঘুষি দেখালো ইশারায়। আরো কয়েকটা চিমটি কাটলো। তবুও জাংকুক কোনো রিয়াক্ট করলো না। এবার তে, পচা লোক একটা, নির্দয়, পাষাণ। আমাকে এখন আবারও গোসল করা লাগবে। ধর, একটা কামড় দিব আপনার মিস্টার সাইকো। ও না না, আমি আর কি বা কামড়াবো? নিজে তো আমাকে কোন দিন না কোন দিন কামড়ে খেয়ে ফেলবে। মনে হচ্ছে চুলগুলো টেনে ছেড়ে দিই। এমন নানান বকাবকি করে তে নিজের গায়ে শাড়ি কোনো মতো পেঁচে চলে গেল ওয়াশরুমে। মূলত জাংকুক ঘুম ভেবেই তে এত সাহস পেয়েছে। তে উঠে যাবার পরে জাংকুক চোখ খুলে তাকালো। ও আসলে জেগেছিল। জাংকুকের এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে সেটাই ভাবছে। অবশেষে হেসেই দিল। জাংকুক ভালোই সুযোগ পেয়েছে এবার তেকে চাপে রাখার। তে ওয়াশরুম থেকে বের হয়ে জাংকুককে দেখলো না। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে সে। জাংকুক বলে ওঠে, কি 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 যেন বলছিলে তুমি? ও হ্যাঁ, আমাকে কামড়াবে? মানে? আর কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমি তোমাকে কোন দিন না কোন দিন খেয়ে ফেলবো। আর হ্যাঁ, আমাকে ঘুষি দেখাচ্ছিলে। চিমটিও তো কেটেছো ইচ্ছা মতো। তে এবার নিজের নখ দাঁত দিয়ে কাটছে। ভয় বুকটা কাঁপছে তার। তোমাকে আমি লক্ষ্যে একটা মেয়ে মনে করতাম তে, কিন্তু তুমি, আর সব থেকে মেন, তুমি আমার চুল টানতে চেয়েছো। লাইক সিরিয়াসলি? আমি ঘুমিয়ে গেলে এসব করো তুমি? তে এবার দিল এক দৌড়। জাংকুকের ত্রিসীমানায় আর 2-3 দিন আসবে না এমন একটা ভাব। রাতের ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। তে সবাইকে খাবার দিচ্ছে। বাবা, আমাদের ফিরতে হবে কাল। কি দরকার বাবা, আরো কয়েকদিন থেকে যাও। নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটে আমার। না বাবা, ওইদিকে কিছু কাজ আছে। না, এখন অবস্থা ভালো না, যাবে না তোমরা। কাজ সব পরে হবে। সচেতন থাকা আমাদের দায়িত্ব। আচ্ছা বাবা। জিমিন, আর কোনো কথা হবে না, আমরা কোথাও যাচ্ছি না। গ্রেট জামাই। বাবা, ভাবছিলাম যে দরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু আর সবজি কিছু, মানে প্রয়োজনীয় খাবার বিতরণ করব। সবার তো এখন কাজ বন্ধ, খাবে কি এভাবে চলতে থাকলে? বাহ, অনেক ভালো আইডিয়া। তাহলে কাল হাসপাতালে যাব না। এমনিও ডক্টর সুখ বলেছিলেন কিছুদিন ছুটি নিতে। হাসপাতাল ছুটি নেবে, প্রবলেম হবে না? বাবা, অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য। ধনী লোকেরা ছাড়া ওখানে এক্সপেন্স বহন করা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। ওই বেশ কয়েকজন ধনী ব্যক্তিরা, মন্ত্রী, মিনিস্টার কিংবা হিরো হিরোইনরা আসে। কিন্তু আপাতত পেশেন্ট কাউন্ট কম, তাই আর কি। আর এখানে জেনারেল ওয়ার্ডে যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর লাক্স সার্জারি ওয়ার্ডের কথা তো বাদই থাক। যা বলেছ একদম। জিমিনের ডেলিভারি হলো না ওখানে, প্রচুর প্যারা। তাও তো জাংকুকের জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সুগা, ডিসকাউন্ট যা পেয়েছিলে তার ডবল খরচ করে সারা হাসপাতালে মিষ্টি বিতরণ করেছিলে, মনে আছে? অবশ্যই বাবা, বেস্ট মোমেন্ট ছিল আমার কাছে। এরই মাঝে জাংকুক বারবার আর চোখে তেকে দেখছে। আর তে, অত আশেপাশে ঘেসছে না। আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি, দরিদ্রদের দেব। বাকি টাকা তুমি আর সুখা ভাইয়া দেবে? ওয়াই নট? ওকে, কাল সকালে তাহলে 3 জনে বের হব, কেমন? কাল মাইকে অ্যানাউন্স করব, আর জিনিসগুলো কিনে নেব, পরশু বিতরণ করব। ওকে। খাবার টেবিলে বারবার লিসার ফোন ভাইব্রেট হচ্ছে। জাংকুক এটা ভালো করে খেয়াল করলো। মেজাজটা বিগড়ে যাচ্ছে এবার। লিসা বারবার ফোন কাটছে। একসময় যেই না ফোন বাজলো, লিসার হাত থেকে ফোন নিয়ে এক আছাড় মারলো জাংকুক। সবাই অবাক। খাবার টেবিল নিস্তব্ধ। তে তো এবার কেঁপে উঠেছে। জাংকুক, কি হলো এটা? ভাইয়া, কি করলি এটা তুই? কেন করলি? শাট আপ লিসা, জাস্ট শাট আপ। কে ফোন দিচ্ছিল তোকে? হ্যাঁ বল, স্পিক আপ লিসা। ড্যাম ইট। কেন লিসা, কেন ফোন দেয় উনি তোকে?
কেন? আর তুই তুই কেন কথা বলিস ওনার সাথে? বল, কেন কথা বলিস? কোন সাহসে তুই কথা বলিস ওনার সাথে? বল। কথা বলেছি, বেশ করেছি আমি ভাইয়া। ভাইয়া তিনি আমাদের মা, আমার মা। নিজের মায়ের সাথে আমি কথা বলবো না? কেন বলবো না? ভাইয়া তুমি পাথর হতে পারো, আমি তো আর পাথর না। আমি আমার মায়ের সাথে একবার কেন 100 বার কথা বলবো। আর শুধু কথা না ভাইয়া, আমি আমার মাকে খুব শীঘ্রই আমাদের বাসায় নিয়ে আসবো। সে অনেক অসুস্থ। খবরদার লিসা, ভুলেও এই কাজ করবি না। ওই মহিলাকে আমাদের বাড়িতে আনবি না। আমার বাড়িতে আমি ওকে অ্যালাউ করবো না। ভাইয়া, এটা আমাদেরও বাড়ি। আর বললাম তো, মা অসুস্থ। অসুস্থ সো হোয়াট? তার ছেলে মেয়েরা আছে না, তার দেখাশোনা করবে। ভাইয়া, তারা তো আর আপন না, তারা যে সৎ। তো তাদের কারণেই তো আমাদের ছেলে একদিন চলে গিয়েছিলেন, তিনি মনে নেই তোর? ভাইয়া প্লিজ ওনাকে মাফ করে দাও, উনি অনেক অসুস্থ। কিছু না বলে জাঙ্কুক এবার উপরে চলে যেতে নিলেই লিসা চিৎকার করে বলল, ভাইয়া মায়ের ক্যান্সার হয়েছে। জাঙ্কুক থেমে গেল। ওদিকে নামজুন আর জিমিন শেষ কথা শুনে স্তব্ধ। বুকের কোণে চিনচিন ব্যথা হচ্ছে তার। জিমিন সুগার হাতটা শক্ত করে ধরে কথাগুলো শুনছে। তার চোখেও যে পানি। আর সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। কোন মা? সে তো জানতো তার শাশুড়ি মারা গিয়েছেন, কিন্তু এখন তো আরেক সত্যর আংশিক মুখোমুখি হলো তে। জাঙ্কুক আর একটা কথা বলল না লিসার সাথে। নামজুনের কাছে গিয়ে বলল, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, ছেলেদের কষ্ট পেতে নেই যে। ও আর কোনো দিক তাকালো না, ঘট ঘট করে বাড়ির বাইরে চলে গেল। তে যাওয়ার পানি চেয়ে আছে। জিমিন আপু, তুমি ভাইয়াকে বোঝাও প্লিজ। একটা মানুষ মৃত্যুর মুখে, তাও আবার সে আমাদের মা। 9 মাস গর্ভে রেখে আমাদের এই দুনিয়ার মুখ দেখিয়েছে সে। এতটা নিষ্ঠুর কিভাবে হওয়া যায় আপু? বলো না আপু। বনু, তুই তখন 2 বছরের ছিলি, কিছুই বুঝতি না, তাই এখন বুঝবি না যে আমার আর ভাইয়ের জ্বালাটা ঠিক কোথায়। জিমিন আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। নামজন এখনো ঠাই বসা। সুগা তাকে ধরে রুমে নিয়ে গেল। জাঙ্কুক এখনো ফেরেনি বাসায়। তে জাঙ্কুকের অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। মাথায় তাকে নিয়ে টেনশন। আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কিত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তের মাথায়। হঠাৎ করে জিমিন, তে এখনো ভাইয়া ফেরেনি? না আপু। ভাইয়ার মাথাটা গরম, তবে সে কিন্তু অনেক শান্ত স্বভাবের। মানে মানুষের প্রতি রাগ হলেও ঠান্ডা মাথায় তাকে অপমান করে, এমন আর কি। তবে কিছু সময় ভাইয়ের রাগের সীমা যখন পার হয়ে যায়, তখন এমন করে যা আজ করেছে, তারপর মাথা ঠান্ডা করতে আর একাকী সময় কাটাতে চলে যায় একটা জায়গায়। চলে আসবে, তুমি চিন্তা করো না। তুমি শুয়ে পড়োতে, ওনাকে রেখে আমি। আচ্ছা আপু তুমি এটা বলো তো, উনি কোথায় গিয়েছেন? ওর সিক্রেট জায়গায়। সেটা হলো পাশে গ্যারেজ, ওর প্রিয় মার্সিডিজের ভেতরে। ওই গাড়ি ওর প্রিয় জায়গা, কাউকে ওই গাড়িতে চড়তে দেয় না। আগে এমন কত হয়েছে যে জাঙ্কুক রাত 3টায় বাড়ি ফিরতো না। আমি আর বাবা তো চিন্তায় শেষ, সারা শহর খুঁজে বেড়াতাম। আর ও থাকতো ওই বাড়ির মধ্যেই, ওই গাড়িতেই। ও আচ্ছা, কি ভাবছো তে? যে এই যে জানতে আমাদের মা মারা গিয়েছে, তবে হুট করে এসব কি সামনে এলো, তাই তো? জি আপু, আসলে আমি বুঝে উঠতে পারছি না। তে আসলে উনি বেঁচে আছেন, তবে আমাদের কাছে মৃত। কেন আপু, উনি কি করেছিলেন? তে লিসার তখন কেবল 1 বছর। আমরা তখন বাংলাদেশেই, কানাডা থেকে কেবল এসেছিলাম। আমরা তো এখনো কানাডায় ইজিলি যাওয়া আসা করতে পারি, কারণ আমাদের জন্ম ওখানে। যাক, যা বলছিলাম, এখানে এসে বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তে। খুব খারাপ অবস্থা ছিল বাবার, 4 হাত পায়ে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। আমি তখন বড় বলতে 16 বছর, আর ভাই আর 14। মা ভালোই তো ছিলেন, কিন্তু লিসা আসার পর থেকেই কেমন কেমন বিহেভ যেন করতো, বাবাকে ইগনোর করতেন। মায়ের চেঞ্জ হওয়া বলতে মোট সুইং। কিন্তু তে, কথায় আছে না, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। বাবার ক্ষেত্রে হয়েছিল উল্টোটা। বাবার দারিদ্রতার ছোঁয়া ছিল না, তবে বাবার অসুস্থতায় মায়ের আশীর্বাদ প্রকাশ করেছিল। মা বাবার অসুস্থ থাকাকালীন একদম পাল্টে গেলেন। বাবার সেবা তো দূরে থাক, তে জানো বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করতেন মা। বাবা তো তখন কথাই বলতে পারতেন না, শুধু চোখের জল ফেলাতেন। মায়ের এমন চামারের মতো ব্যবহার জাঙ্কুকের চোখ এড়ায়নি। আর মা একদিন হুট করেই আমার বাবার বন্ধুকে বিয়ে করবেন বলেন।
আমরা সেদিন মায়ের হাত পা ধরতে শুধু বাকি ছিলাম। বাবার ওই বন্ধুর স্ত্রী মারা গেছিলেন, 2 ছেলে ওনার। আর্থিক অভাব ওনারও ছিল না, সাথে ছিল যৌবন। আমার মাকেও দেখলে মনে হতো না যে তিনি 3 সন্তানের মা, তাই হয়তো নিয়েছিল উনি মাকে। না না, মা বললে ভুল হবে, ও তো মা হবার যোগ্যই না। কিন্তু দেখোতে, আমার বাবাকে অসুস্থতায় ছেড়ে গিয়েছিল না ওই মহিলা, আর আজকে ওই মহিলার অসুস্থতায় ওর বর তাকে ছেড়ে দিয়েছে। টিট ফর ট্যাট, ভালো নাতে বলো? জানোতে, আমার ভাই ওই মহিলাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। মা বলতে পাগল ছিল ছেলেটা। ছোটবেলায় তো রোজ সকালে উঠে ভাই যদি মায়ের চেহারা না দেখতে পেত তাহলে তোল কালাম বাঁধিয়ে দিত। যেদিন মা আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে, বাবাকে ছেড়ে ওই লোকটার হাত ধরে চলে গিয়েছিল নাতে, সেদিন ভাইয়া মায়ের পা ধরে কেঁদেছিল, বারবার বলছিল যে মা ছেড়ে যেও না আমাদের। লিসাকে দেখো কত ছোট, কিভাবে থাকবে, আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া। বাবার এই সময় তুমি ছেড়ে যেও না, মা তুমি যেও না। কত করে কেঁদে কেঁদে বলছিল ভাই মায়ের পা জড়িয়ে, কিন্তু ওই মহিলা শোনেনিতে, পা ঝাড়ি মেরে চলে গেছিল। তে এসব শুনে এবার কেঁদেই দিল। তে জানো, ওই লাস্ট ভাইয়া কেঁদেছিল। এরপর থেকে ভাই আর কোনোদিন কাঁদেনি। ঘেন্না করে ওই মহিলাকে, ঘেন্না করি আমি ওই মহিলাটাকে, খুব ঘেন্না করিতে, একদম সহ্য করতে পারি না। তে এবার জিমিনকে জড়িয়ে ধরলো। জিমিন তো কথাগুলো বলতে বলতে কেঁদেই দিয়েছিল। জানোতে, এই কারণেই ভাইয়া এমন পাথর হয়ে গেছে, নারী জাতকেই ঘেন্না করে। ভাইয়াকে আর কি বা বলবো বলো, আমি নিজেই তো ঘেন্না করি। মা নামক শব্দটার নামে কলঙ্ক ওই মহিলা। তখন ভাইয়া কেবল ক্লাস 8-এ পড়তো। তখন থেকে এসএসসির আগ পর্যন্ত ভাইয়াই বাবার সেবা করেছে। বাবাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, টয়লেট সব কিছু ভাইয়াই দেখতো। ভাইয়ার সেবায় বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কথা বলতে পারতেন। এসব ভাইয়ের কারণেই। ভাইয়ার এসএসসি পরীক্ষার সময় যেহব ভাই বাবাকে দেখাশোনা করতেন। বাবাই ভাইয়াকে বলেছিলেন পড়ায় মন দিতে। এসএসসিতে ভাইয়া গোল্ডেন পেল, আর সারা বোর্ডে প্রথমও হয়েছিল ব্যবসায় বিভাগ থেকে। এরপর বাবার আদেশে ভাইয়াকে আবারও কানাডায় পাঠানো হয়েছিল। বিবিএ কমপ্লিট করার মাঝেই বাবা ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, আবার ব্যবসায় হারা ধরেন। আর ভাইয়া আইবিএ কমপ্লিট করে দেশে ফিরল, আর অ্যাপোলোতে জয়েন করলো। বাবার সুস্থতায় আরও একজনের অবদান আছে, সে হলো জেহব ভাই। এখন সে ভাইয়ের হাসপাতালের সিইও। তে আমি জানি ভাইয়া মেয়েদের নিয়ে এমন মেন্টালিটি তোমাকে ডিরেক্ট বা ইনডিরেক্ট অনেক সময় কষ্ট দেয়। ভাইয়া যে তোমাকে ভালোবাসা দেয় না, তোমার ভালোবাসা চায়ও না, আর সে তোমাকে কেন কি জন্য চায় না এটা একটা মেয়ে হয় তোমাকে দেখেই বুঝি। তাও বলবো বোন, ভাইয়াকে চেঞ্জ করার চেষ্টা করো না। ভাইয়া যেমন আছে তাকে সেভাবেই মেনে নাও। তোমার ভালোবাসায় সে যদি নিজ থেকে পরিবর্তন হতে চায় তাহলে হবে, তুমি করতে যেও না। আপু, আমি তো এত কিছুই জানতাম না, তাও তো তাকে ভালোবেসেছি। ওনাকে যে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি এসব জানার আগেও তাকে বদলাতে চাইনি, আর এসব জানার পরেও তাকে বদলাতে চাই না। আমি তো শুধু ওনার মনের কোণে ছোট্ট একটু জায়গা করতে চেয়েছি আপু, আর সেটারই চেষ্টায় আছি। যদি ফেলও হব, তবুও তিনি যদি আমায় ভালো নাও বাসেন কখনো, তাও কোনো অভিযোগ করব না। আমি তাকে ভালোবাসি, ভালোবেসেই যাব আজীবন। আপু, তুমি এখন শুয়ে পড়ে যাও, আমি অপেক্ষা করছি ওনার জন্য। ইউনমিন তো একা আছে। মন খারাপ করো না তে, এসব অতীত ফেলে এখন আমরা সামনে আগাতে চাই। ফজরের আজান দিয়ে দিয়েছে, তবুও মানুষটার ফেরার নামই নেই। তে উঁচু করে নামাজ আদায় করে নিল। ওইদিকে নামজুন নামাজের পার্টিতে বসে চোখের জল ফেলছেন। বারবার লিসার কথাটা তার কানে বাজছে। কি করবে এখন সে? জিনকে বাসায় আনবে? না, কেন আনবে? কোন সম্পর্কে আনবে? সে যে প্রতারণা করেছিল, বিয়ের পবিত্র সম্পর্কের অপমান করেছিল, তার সন্তানদের পবিত্র মনে আঘাত করেছিল জিন। না, জিনকে মেনে নিতে পারবে না সে কোনোদিন। ভালোবাসা মরে গেছে তার, তবে ঘৃণাও তো করতে পারে না। যাই হোক, ভালোবাসা না থাকুক, সম্পর্ক না থাকুক, মানবতার খাতিরে কি জিনকে আনবে বাসায়? চিকিৎসা করাবে, নাকি জাংকুক যা বলবে তাই? জাংকুক যদি না করে তাহলে তার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। কি করে বা যাবেন? যে ছেলে তাকে বিপদের সময় ছাড়েনি, সেবা করে সুস্থ করে তুলেছে, যে ছেলে আল্লাহর নিয়ামত তার কাছে, তার মতের বিরুদ্ধে কিভাবে যাবেন তিনি? প্রেমের বিয়ে ছিল নামজিনের, 3 সন্তান, সব সম্পর্ক, ভালোবাসা, আগামী দিনের আশা, স্বপ্ন একেবারে পায়ে পিষে চলে গিয়েছিল জিন। 5টায় জাংকুক বাসায় ঢুকলো। ও ঢোকার সাথে সাথেই তে দাঁড়িয়ে পড়লো। তে, তুমি কি সারা রাত জেগেছিলে?
আপনিও তো জেগেছিলেন। ও, মানে সব কিছুতে আমার সাথে কম্পিটিশন ইদানিং, তাই না? না না, এমন না। জাঙ্কুকের ভয় পাওয়া দেখে হেসে দিল। এই হাসিটুকুই এই মুহূর্তে বড্ড বেশি দরকার ছিল জাঙ্কুকের। এতক্ষণ যে জাঙ্কুক কেঁদেছে তা কিন্তু না, তবে এক বুক কষ্ট নিয়ে বাড়িতে যে ঢুকেছিল তা থেকে বিরতি পেল সে। তেও হাসছে এখন। এতক্ষণে জাঙ্কুকের কথা ভেবে ভেবে কেঁদে কেঁদে চোখটা ফুলে তুলেছিল তে। জাঙ্কুকের দিকে তাকালো, তাকিয়ে আছে। তে ভাবছে লোকটাকে দেখে তার ভেতরে চাপা কষ্টগুলোর আভাস পাওয়া যায় না। সে যে তার কষ্ট কাউকে বুঝতে দেয় না, তেও তো এতদিন বোঝেনি, বা জাঙ্কুক তেকে বুঝতে দেয়নি। তে, 2 কাপ চা বানিয়ে ছাদে আসবা? খুব মাথা ব্যথা করছে, তোমার হাতের চা খাবো। ঠিক আছে, এখনই আনছি। তে রান্নাঘরের দিকে গিয়ে আবারও ফিরে তাকালো। ওহো, উনি তো উপরে চলে গিয়েছেন, কিন্তু উনি 2 কাপ চায়ের কথা কেন বললেন? আর ছাদে নিয়ে যেতে বললেন কেন? এখনো তো সূর্যই ওঠেনি। উফ, কি যে বললেন উনি! ধুর, কখন যে কি বলেন লোকটা। তে জাঙ্কুকের কথা মতো 2 কাপ চা বানিয়ে কাঁপতে কাঁপতে ছাদে গেল। এর খুব ভয় লাগছে ছাদে যেতে, সারা ঘর যে অন্ধকার। তে ছাদে গিয়ে জাঙ্কুককে খুঁজছে, ভয় ভয় লাগছে তার এমন সময় ছাদে আসায়। আবার মনের মাঝে তার একটা ভালো লাগাও কাজ করছে আশেপাশে স্নিগ্ধ পরিবেশ দেখে। 2 চোখ জাঙ্কুককে খুঁজছে, ওকে না পেয়ে রীতিমতো হাতে পা কাঁপছে তের, আর সাথে হাতের ট্রেটাও কাঁপছে। তের ভয়ের আভাস না পেলেও ট্রেতে থাকা কাপ দুটোর আওয়াজ ঠিকই জাঙ্কুক শুনতে পেল। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে ওঠে, তে, ভয় পাচ্ছ? পাচ্ছিলাম। এখন? না, এখন আর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছ আমায়? হ্যাঁ, আপনি তো শত আধারের মাঝে উজ্জ্বল। তাহলে এতক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাঁপছিলে কেন ভয়ে? তখন আমি উজ্জ্বল ছিলাম না বুঝি? ছিলেন তো, তবে পশ্চিম উত্তর দক্ষিণ দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি তো দাঁড়িয়ে আছেন পূর্ব দিকে, ওদিকটায় তখনও তাকায়নি যে। আসলে আগে কখনো এই সময় ছাদে আসেনি তো, দেখছিলাম যে এই সময়টায় আকাশ এবং চারিপাশ কেমন হয়। আর এসব দেখার এক্সাইটমেন্টে পাশাপাশি একটু ভয় লাগছিল অন্ধকারে। বুঝেছি, কাছে এসোতে। তে ওর কাছে গেল, ট্রে গিয়ে বলল, আপনার চা। এই সময় ছাদে এলেন যে? সকাল হওয়া দেখবো বলে। 2 কাপ চাই খাবেন? না তো। তাহলে আনতে বললেন যে? 1 কাপ তোমার, একসাথে চা খাবো আর সকালের সূর্য ওঠা দেখবো। তে ওর কথায় অবাক নয়নে তাকিয়ে আছে তার দিকে। এমন সুখের মুহূর্ত তার জীবনে যে আজকের দিনে আসবে ও এটা ভাবতে পারছে না। জাঙ্কুক তের থেকে একটা কাপ নিল আর তেকেও একটা দিল। তে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক ইশারায় পূর্ব দিকে তাকাতে বলল তেকে। কিছুক্ষণ নীরবতার পর জাঙ্কুক বলল, সিওক জিন, যার কথা নিচে লিসা বলছিলেন, উনি দুর্ভাগ্যক্রমে আমাদের মাতে। উনি আমাদের ছেড়ে, সংসার ছেড়ে, বাবাকে ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে গিয়েছিল। আচ্ছা তে, আমি না হয় পাথর, আমার মাঝে কোনো ইমোশন নেই। তুমি বলো তো, ওনাকে কি লিসার কথা মতো বাড়িতে ফিরিয়ে আনা উচিত? না। কোন পরিচয় আসবেন উনি এই বাড়িতে? এই সংসারের কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আর না তো আছে অস্তিত্ব, আর না আছে অধিকার, আর না আছে যোগ্যতা। তবে ওনার চিকিৎসা করা যেতেই পারে ভালো কোনো হাসপাতালে রেখে। এর জন্য তার সম্পর্ক লাগে না। যেমন আজ আপনি আর বাবা আর সুগা ভাইয়া মিলে আপনারা লাখ টাকা খরচ করে কোভিড-19-এর জন্য সুবিধা বঞ্চিত জনগণদের সাহায্য করছেন, তেমনি মানবতার খাতিরে ওনার চিকিৎসা করানোই যায়। এমনকি তার পাপের জন্য তাকে মাফও করা যায়, কিন্তু তাকে এই বাড়িতে না আনাই ভালো। জাঙ্কুক এবার তের দিকে তাকালো। তের এমন উত্তর আশা করেনি সে। আজ তে তাদের সংসারের বউয়ের মতো বা তার স্ত্রীর মতো কিংবা মহান নারীর মতো উত্তর দেয়নি। আজ তে জাঙ্কুকের একজন ভালো বন্ধুর মতো উত্তরটা দিয়েছেন, যে উত্তরে জাঙ্কুক সন্তুষ্ট। কেন জানি তের এই উত্তর জাঙ্কুকের শত দ্বিধাদ্বন্দ্বের সমাধান করে দিয়েছে। বলল জাঙ্কুক, মাফ করা সম্ভব না তে। কেন সম্ভব না? এই দুনিয়ায় অসম্ভব বলতে কিছুই নেই। আমি তো বলিনি যে এখনই মাফ করতে হবে। বললাম যে হয়তো একসময় মাফ করা যেতেই পারে, কারণ মহান আল্লাহ হয়তো বলেছেন যে কেউ পাহাড়ের সমান পাপ করে যদি তার কাছে সত্য মনে ক্ষমা চায় তাহলে তিনি তাকে মাফ করে দেন। স্বয়ং আল্লাহ যদি মাফ করতে পারেন তাহলে আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি মাত্র, আমরা পারবো না কেন? আর উনি যা পাপ করেছেন উনি তার শাস্তি ইহকালে পাচ্ছেন, পরকালেও তো পাবেন।
আল্লাহ তার পাপের শাস্তি তাকে দিচ্ছেনই। আমরা তো মানুষ, আমরা তো কাউকে শাস্তি দিতে পারবো না, তাই আমাদের ক্ষেত্রে মাফ করে দেওয়াই ভালো। নিস্তব্ধ পরিবেশ। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক কিছুক্ষণ বাদেই তের এক হাত নিজের হাতে আবদ্ধ করে নিল। শান্ত আকাশ, স্নিগ্ধ প্রকৃতি। তে, সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। নীলাচলে গিয়েছো কখনো? না তো। বাসা থেকে স্কুল, নানি বাড়ি, কলেজ, আর এখন এই বাড়ি, এরই আওতাভুক্ত পথ আমার। এই গণ্ডির বাইরে তো কখনো পাই রাখিনি। তোমার পরীক্ষাটা শেষ হতে তোমাকে নিয়ে যাব নীলাচলে। অপূর্ব সুন্দর একটা জায়গা। ভোরে মেঘের কল ঘেঁষে অপূরব রূপ নিয়ে সূর্য উদয় হয়। পাহাড়ের ভাঁজে ভাঁজে দুধ সাদা মেঘের ঢেউ। দিনভর রোদের সঙ্গে ঝিরিঝিরি বাতাস, আর গোধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে পশ্চিম আকাশে সূর্যের ডুব। তোমার অনেক সুন্দর লাগবে তে, জাস্ট অ্যামেজিং। তে জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে আর ভাবছে, কি বলছেটা কি উনি? আমাকে সত্যি সত্যি নিয়ে যাবেন? আসলে জাঙ্কুক তেকে নিয়ে যাক বা না যাক, এটুকু যে বলেছে সেটাই তের জন্য অনেক। তে বলল, আপনি কতবার গিয়েছেন ওখানে? 3 বার গিয়েছি তে। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় নীলাচলে। সড়কের দুপাশে সবুজ গাছ ও ছোট বড় পাহাড়ের সমারোহ। এসব দেখে মন আচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যাইতে শীতল বাতাসের পরশে। শুধু তাই নয়, রাতে পাহাড়ের কোলে মেঘের ঘুমিয়ে পড়া নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলা পাতায় ফরফর শব্দ, ঝিঝি তক্ষক সহ নানান পতঙ্গের ছন্দবিন্দুর সুর। খানিকটা অন্ধকারে আর খানিকটা নীরবতায় চাঁদ তারা মেঘের সঙ্গে অনেক মায়াবী একটা রাত কাটে নীলাচলে। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের কথাগুলোর সাথে নিজের মাথায় আসা দৃশ্য অনুভব করছে। ব্যাপারটা দারুণ লাগছে তের কাছে। সে যেন জাঙ্কুকের বর্ণনার মাঝেই ঘুরে আসতে সেখানে। তে, যাবে তো আমার সাথে? হ্যাঁ, যাব। স্ত্রী হয় নয় কিন্তু, একজন ভালো বন্ধু হয়ে। যাবে? ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। এখন চলো নিচে যাই। চলুন। কথায় আছে না, সময় নদীর স্রোতের মতো নিজ গতিতে প্রবাহমান, তেমনি টেকুকের বিবাহিত জীবনের 5.5 মাস হয়ে গিয়েছে। এর পরীক্ষা শেষ। এর কথা সেদিন জাঙ্কুক একজন ভালো বন্ধুর সন্ধান পেয়েছিল। তবে কেন যেন সেদিনের পর তের সেই কথা আর জাঙ্কুকের তাকে বন্ধু ভাবাই তের জীবনের কাল হয়ে দাঁড়ালো। কেননা এখন জাঙ্কুক থেকে নিজের বন্ধু ব্যতীত কিছুই মনে করে না। স্ত্রীর অধিকার থেকে তে আজ পুরোপুরি বঞ্চিত। এমনকি সেদিনের পর থেকে 5 মাস হয়ে গেল জাঙ্কুক তের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়নি। এই শারীরিক সম্পর্কই না তেকুকের বৈবাহিক জীবনের ভিত্তি ছিল, কারণ জাঙ্কুক তো তেকে ভালোবাসত না, আর ভালোবাসা চাইতও না। তাহলে আজ সেই ভিত্তি নড়বড়ে কেন? তাহলে সম্পর্কটাই বা টিকবে কিভাবে যদি তার ভিত্তি নড়বড়ে হয়? আর এমন যদি বিয়ের প্রথম থেকেই হতো তাহলে একটা কথা ছিল, তে মেনে নিত। কিন্তু প্রথমে এক আর এখন আরেক, কেন মানবে তে? হুটহাট করে কিস করে বসা, চোখের পলকে থেকে কাছে টেনে নেওয়া, রাতে নিজের কাম্য সাধনার খাতিরে হলেও তেকে দীর্ঘ সময় ধরে আদর করা। তে তো জাঙ্কুকের এমন ব্যবহারই মেনে নিয়েছিল, জাঙ্কুকের এমন অ্যাটিটিউডই তে ভালোবেসে ফেলেছিল। আর এখন জাঙ্কুকের এমন দূরে দূরে থাকা বন্ধুর মতো ট্রিট করা তে একদমই মেনে নিতে পারছে না। তে তো জাঙ্কুকের ভালোবাসা চাই, আদর চাই। জাঙ্কুক যে এখন তেমন সময় দেয় না তেকে, দেবে কি করে? আজকাল জাঙ্কুকে যে খুব বেশি বিজি। জাঙ্কুক তাকে সময় দিলেও ইদানিং শুধু গল্পই করে, আড্ডা দেয় তের সাথে বন্ধুর মতো 1 কাপ চায়ের সাথে। কিন্তু তের যে আজকাল জাঙ্কুকের এই আচরণ ভালো লাগছে না। সে জাঙ্কুকের ভালোবাসা চায়, বন্ধুত্ব নয়। এদিকে তের সারাটা হৃদয়ে শুধুমাত্র জাঙ্কুকের বসবাস। জাঙ্কুক বলতে পাগল সে। সমগ্র তের মাঝে যেন জাঙ্কুকেরই বিচারণ। আজকাল যে তের শরীরটাও ইঙ্গিত দেয় জাঙ্কুকের ছোঁয়া পাওয়ার জন্য তের বুকটা অস্থির অস্থির করে। তে নিজে ভেবে পায় না এটা তার সাথে হচ্ছেটা কি। যে জাঙ্কুকের ছোঁয়া বাসর রাতে প্রথমে তার কাছে মৃত্যু যন্ত্রণার সমান লেগেছিল, আর সেই জাঙ্কুকের ছোঁয়া পাওয়ার জন্যই এখন তে পাগল প্রায়। এই 5 মাসে জাঙ্কুক একবারও আসেনি তের কাছে স্বামীর অধিকার নিয়ে, আর তেও চায়নি নিজের স্ত্রীর অধিকার। না, এভাবে আর চলবে না।
জাংকুকের সাথে তার কথা বলতে হবে, কিন্তু তে শুধু ভেবেই চাই, জাংকুককে বলার সাহসই পায় না। ওইদিকে, আরে জাংকুক, এখনো বসে আছো? চলো তো, বের হব। সুগা ভাইয়া তুমি, তাও আমার অফিসে? আর কোথায় যাব? মার্কেটে যাবে আমার সাথে। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। আজ না তোমার বড় একটা ডিল কমপ্লিট হলো, 2 কোটি টাকা তো একদিনে লাভ করে ফেললে শালা বাবু। তাই এই খুশিতে ভাবিকে কিছু দেবে না বুঝি? দিতে হবে। কি দেব? ওহো শালা বাবু, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? এত বড় একটা খুশির দিনে ভাবির জন্য কিছুই নেবে না? সুগা ভাইয়া, তুমি তো জানোই যে এসবই আমার হয়েছে। চুপ করো তো জাঙ্কুক, আমি যখন বলেছি তখন যেতেই হবে, কোনো বাহানা শুনবো না। চলো তো। ওকে, চলো। তবে তুমি কি কারণে যাচ্ছ মার্কেটে সেটা তো বললে না। জাঙ্কুক, আমার আর তোমার আপুর জীবনে কাটা প্রবেশ করেছিল, আর আজ সেটা তুলে ফেলেছি। সেই খুশিতে তোমার বোনের জন্য কিছু শপিং করব। অ্যাকচুয়ালি সুগা জিমি দুজন একসাথে জেনির আসল চেহারা তার পরিবারের সামনে তুলে ধরেছে। কায়দা করে জিমি জেনির ফোন থেকে সকল ছবি ডিলিট করে দিয়েছে। এখন সুগার নিজের আলাদা কোম্পানিও খুলেছে। দুজন একসাথে মিলে বিপদ পার করেছে। এর মাঝে জাঙ্কুকের ওই দিনের কথা শুনে নিজের মায়ের চিকিৎসার সব খরচ দিচ্ছে। অবশ্য একা নয়, সুগা, নামজুন, জাঙ্কুক সবাই মিলেই দিচ্ছে। তবে হ্যাঁ, জাঙ্কুক জিনকে বাড়িতে ওঠায়নি, হাসপাতালের পাশেই এক ফ্ল্যাটে নিয়ে গিয়েছে তাকে, সেখানেই রেখেছে। লিসা গিয়ে দেখাশোনা করে আসে মাঝে মাঝে। জাঙ্কুক যে এতটা করছে আর পারমিশন দিয়েছে, এতে লিসা ভীষণ খুশি। শপিং মল ঘুরে ঘুরে জাঙ্কুক দেখছে যে কি নেওয়া যায় তের জন্য। হঠাৎ একটা নোজপিন পছন্দ হলো তার। ডায়মন্ডের একটা নোজপিন কিনে নিল তের জন্য। রাতে জাঙ্কুক বাড়ি ফিরল, টেবিলে তার লেবুর শরবত প্রস্তুত। জাঙ্কুক সেটা দেখে হেসে দিল। মেয়েটার আমার সব দিকে নজর আছে বলে লেবুর শরবতটুকু খেয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে আর গুনগুন করছে। জাঙ্কুক তের কাঁধে হাত দিয়ে সাইডে দাঁড়ালো। কে? ও আপনি? আর কে হবে? না মানে হুট করে তো। তে গান গাইতে পারো? পারি তো। শোনাবে একটু? তে কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে সুর তুললো। I wish you would love me again. No, I don't want nobody else. I wish you could love me again. বাহ, অসাধারণ। এত সুন্দর গান কিভাবে পারো? আমার আম্মু গান করতেন, অনেক সুন্দর কণ্ঠ ছিল তার। আম্মুর ভিডিও শুনে শিখেছি। বাহ, খুব সুন্দর। চলুন খাবার বেড়ে দেব। খাবেন না? নিচে চলুন। চলো। রাতেতে আগে আসলো রুমে। জাঙ্কুক তার বাবার সাথে গল্প করছে। আসতে ঠিক করলো আজ সে নিজেকে এমন করে সাজাবে যে জাঙ্কুক ধরা দিতে বাধ্য। আজ জাঙ্কুক তার স্ত্রীর সাথে রাত কাটাবে, কোনো বন্ধুর সাথে নয়। তে সাদা জামদানি শাড়ি পরেছে, শরীরে মন মাতানো পারফিউম দিল। পাতলা আঁচলে ধবধবে সাদা পেট দৃশ্যমান। গহনা বলতে কিছুই পরেনি তে। গলা, কান, হাত খালি। চুলগুলো খোপায় বেঁধে বেলি ফুলের কাজরা পড়েছে। চোখে মোটা কাজল আর ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। মেকআপের আর দরকার কি? এতেই অপ্সরী সুন্দরী লাগছে তেকে। ও যেন এক সাদা পবিত্র অপ্সরী। এখন দেখার পালা জাঙ্কুক তার অপ্সরী বউকে এই রাতে কিভাবে আপন করে নেয়। দেখার পালা যে কিভাবে দুজন দুজনের মাঝে ডুব দেয়, কিভাবে প্রতিযোগিতায় নামে একে অপরকে আপন করে নেবার যুদ্ধে। জাঙ্কুক রুমে ঢুকলো। ঘড়িতে তখন রাত 2টা ছুঁই ছুঁই। রুমে ঢুকে জাঙ্কুক বড়সড় একটা ধাক্কা খেলো। তেজ কাউচে শোয়া, দূর থেকে সাদা জামদানি শাড়িতে তেকে অপসরী লাগছে। জাঙ্কুকের কাছে গেল। পাতলা শাড়ির মধ্য দিয়ে তেল উন্মুক্ত ফর্সা পেট সহ সামনে থেকে অর্ধেকাংশের শরীর দেখা যাচ্ছে। জাঙ্কুক রীতিমতো ঘামতে শুরু করলো। তের সৌন্দর্যে জাঙ্কুক বরাবরই মুগ্ধ। তের সৌন্দর্যে জাঙ্কুক বরাবরই মানতে বাধ্য যে সে এত সুন্দরী নারী এর আগে কখনোই দেখেনি। জাঙ্কুক ব্যাগ থেকে নোজপিনের বক্সটা বের করে তের কাছে বসলো। নোজপিনটা তেকে পরিয়ে দিল জাঙ্কুক। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল আর হীরার নাক ফুলে তের সুন্দর মুখখানা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। এমন অপরূপ একটা মুহূর্ত পেয়ে জাঙ্কুক এবার কিছু বলার ভাষায় যেন হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি তের থেকে একটু দূরে সরে এলো। নিজের মোবাইলটা বের করে ঘুমন্ত অবস্থায় কয়েকটা নিজের বইয়ের ছবি তুলে নিল।
আজ দেখে এতই সুন্দর লাগছে যে ছবিগুলো ঘুমন্ত অবস্থায়ও অসাধারণ হয়েছে। তার উপরে জ্বলন্ত হীরার নাকফুলটা উজ্জ্বলতায় বাড়তি আলোর দরকারও হয়নি। অনেকগুলো ছবি তোলা শেষে জাঙ্কুক একটা পারফেক্ট জায়গা দেখে সেখানে ক্যামেরাটা সেট করলো। তারপর ক্যামেরায় টাইমার সেট করে তের কাছে গেল এবং তের কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ এঁকে দিল, আর সেটাই ক্যাপচার হলো ক্যামেরায়। জাঙ্কুক ছবিটা দেখছে, অসাধারণ সুন্দর হয়েছে ছবিটা। আর যে জাঙ্কুক একটা সাদা টি শার্ট পরা আছে। নির্জন রাত, একজোড়া দম্পতি, একজন নিজের ভালোবাসার মানুষটার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়েছে, আর অন্যজন দেখছে মন ভরে সেই নারীকে যে কিনা তার জন্য এই রাতে এত সুন্দরভাবে সেজেছে। এই জাঙ্কুকের জন্য রাতে সেজেছে কথাটা স্বাভাবিকই, তবে জাঙ্কুক ভাবছে তের সাজ আজ ভিন্ন কেন? এই সাজের দ্বারা সে কি ইঙ্গিত করতে চাইছে জাঙ্কুককে? তেকে আজ অসাধারণ সুন্দরী লাগছে ঠিকই, কিন্তু আজ তাকে রোজকার মতো অপূরব নির্মল লাগছে না। আজ থেকে কেন জানি জাঙ্কুকের কাছে এক অপূর্ব আবেদনময় নারী লাগছে তার নজরে। না, সে তেকে তো এরূপে চায় না। অত নিজেকে অনেক কন্ট্রোল করেছে গত 5 মাস ধরে। যেদিন তেকুক একসাথে সকাল হওয়া দেখেছিল সেদিন তো তাদের জীবনেরও নতুন সকাল ছিল। সেদিন তের মাঝে একজন ভালো খুব কাছের বন্ধু পেয়েছিল। সেদিনের পর থেকে জাঙ্কুক তাদের বিয়ে আর বিয়ের পরের কিছুদিনগুলো ভালোভাবে ভেবেছিল সে তো তেকে ভালোবাসে না, তবে তেকে দেখলে তার কাম্য সাধনা জাগে। তেকে দেখলেই ওর মাথায় তেকে পাওয়ার নেশা এমনভাবে ভর করে যে তের অবুঝ মনের আঘাত তার চোখে বিন্দু মাত্র বাঁধে না। এই কাম্য সাধনাকে কি নিয়ন্ত্রণ করা যায় না? ওর মাথায় শুধু একটা কথাই গাঁথা ছিল, সেটা হলো তে তার স্ত্রী। তের শরীরের প্রতিটা অংশের উপর শুধুমাত্র ওর অধিকার। তেকে সে যখন খুশি কাছে পেতে পারে, তের মাঝে ডুবতে পারে, এটা জাঙ্কুকের অধিকার। কিন্তু হ্যাঁ, এটা কি ওর ভুল না? অবশ্যই ভুল। স্বামী হিসেবে তের উপর অবশ্যই সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তে নিজেই তাদের বাসরাতে বলেছিল যে ও প্রস্তুত না। তাহলে তেকে কি সময় দেওয়া যায় না? তেকে সময় দিতে ওর আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, আর নিজেকে কন্ট্রোল করা ওর পক্ষে খুব তো কঠিন কিছু নয়, কারণ নারীতে তো তার কোনো দিনই অতটা আকর্ষণ ছিল না তে ব্যতীত। তাই তো তেকে গত 5 মাস বন্ধু হিসেবে ট্রিট করেছে, শারীরিক সম্পর্কে লিপ্তে হয়নি। এই রূপের মায়ারের মাঝে প্রায় পড়েছে জাঙ্কুক। তখন নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ত তার কাছে। এই কারণেই তো তখন মাঝে মাঝে দূরে দূরে থাকতো তের থেকে, সময় কম দিত তেকে। জাঙ্কুক নিজেও জানে না যে সে গত এই কয় মাসে কেন এমন করেছে। এই তোর কামনা পূরণের খোরাক ছিল জাঙ্কুকের কাছে বিয়ের দিন থেকেই। তাহলে কেন নিজেকে কন্ট্রোল করে তেকে সময় দিতে চেয়েছে? কেন নিজের শরীরের চাহিদার আগে তেকে নিয়ে সে এত ভেবেছে জানা নেই জাঙ্কুকের। কিন্তু তে আজ এভাবে তাকে আকর্ষণ করছে কেন? তের লাল টুকটুকে লিপস্টিক জাঙ্কুকের চোখ বাঁধছে। ও নিজের রুমালটা বের করে তের কাছে গিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। রুমাল দিয়ে তের ঠোঁটে লিপস্টিক মুছতে মুছতে তের ঘুম ভেঙে গেল। দু চোখ খুলে জাঙ্কুকে নিজের কাছে ঝোঁকা অবস্থায় পেয়ে কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তে। এই নজর জাঙ্কুকের ঠিক বুকের মাঝে ঘায়েল করছে। জাঙ্কুকও তের দিকে তাকালো। দুজন যেন দুজনের চোখে হারিয়ে গেল। হঠাৎ ফজরের আজান দিল। তে চোখ নামিয়ে বলল, নামাজ পড়ে নিই আমি। আপনি পড়বেন না? আমি উঁচু করে আসছি তে, ততক্ষণে তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে। তে কেন এত রাতে সেজেছে এই শাড়ি পরে সেটা জিজ্ঞেস করে আর তেকে লজ্জা দিল না জাঙ্কুক। কিছুক্ষণ পরে তেকুক একসাথে নামাজে দাঁড়ালো। এই 5 মাসে তে আর কিছু পারুক বা না পারুক জাঙ্কুককে 5 ওয়াক্ত নামাজ পড়াতে অভ্যাস করে ফেলেছে। অপরদিকে ফজরের নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে ভোরের পরিবেশ উপভোগ করছে সুগা। কি গো, ওখানে দাঁড়িয়ে কি করছো? কি এত ভাবছো বলো তো? এই তো তেমন কিছু না। চলো ঘুমাই। আচ্ছা জিমিন, তোমার নামাজ হলো? হ্যাঁ হয়েছে। কেন বলো তো? না আসলে জিমিন, তোমার না ডেট চলছে। চলো তো এখন ঘুমাতে যাব। এসব থাক। থাক মানে? বলো জিমিন, তোমার না পিরিয়ড ডেট চলছে, তাহলে নামাজ কেন হলো? গত মাসেও তো আমি এটা খেয়াল করেছি। এত দিকে খেয়াল তোমার? খেয়াল হবে না? বলো বলেছি। না। কি না জিমিন, বলো বলছি।
কি বলবো, দূর ভাল লাগে না। তোমার এত দিক নজর কেন বলো তো? দূর, সারপ্রাইজটাই নষ্ট করে দিলে। কি? কিসের সারপ্রাইজ জিমিন? তোমার মাথা। দুষ্টামি করো না জিমিন, বলো বলেছি। তুমি কি কিছুই বোঝো না সুগা? কি বুঝবো সুগা? আমরা আমরা 3 থেকে 4 হতে চলেছি। ও হ্যাঁ, কি? ওয়েট আ মিনিট, 3 থেকে 4 মানে? হ্যাঁ সুগা, তুমি আবার বাবা হতে চলেছ। সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। আজ নিজেকে সুগার পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি মনে হচ্ছে। সে আবারও বাবা হবে। ইউনমিনের খেলার সাথে আসতে চলেছে। কয় মাস? 2.5 মাস। জিমিন, ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি তোমায়। আমিও সুগা, আমি আমার ইউনের আব্বুকে অনেক ভালোবাসি। অপরদিকে তে নামাজের পার্টিতে বসে কেঁদেছে। জাঙ্কুকে লুকিয়ে কেঁদেছে তে। নামাজ শেষে জাঙ্কু কিছু একটা ভেবে তেকে বলে ওঠে, তে, জি, বলেছিলাম না নীলাচলে নিয়ে যাব। কাল যাব, রওনা হব কালকে। হ্যাঁ সত্যি? তে, টিকিট বুক করে ফেলেছি। টিকিট বুক করা শেষ মানে কালই যাব? হ্যাঁ তে, সাথে আমার বেস্ট ফ্রেন্ড এবং তার ওয়াইফও যাবে। ওর নাম জিংসু, আমাদের বিয়েতে এসেছিল, তুমি চিনো তাদের। সব কিছু রেডিতে, এখন ব্যাগ গুছিয়ে নাও। আর বেশি পোশাক নেওয়ার দরকার নেই, ওখানে সব ব্যবস্থা করা আছে। 2টো শাড়ি নিও কেমন? তে সাথে সাথে জাংকুকের দিকে তাকাই। সে জাংকুকের এই কথায় অনেক খুশি হয়েছে। নীলাচল ঘুরবে তাই তো সে খুশি। তার উপরে জাংকুকের সাথে একান্ত সময় পাবে তে। তে, আমি কিন্তু যা কথা দেই সেটা কিন্তু রাখি। ধন্যবাদ। তে উঠে খাটের কাছে যাওয়ার সময় হঠাৎ কি ভেবে যেন ফিরে আসে। নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে তে। গায়ে তো কোনো গহনা ছিল না তার, তাহলে নাকের জলজলে পাথরটা কিসের? নিজের নাকে হাত দিল তে। তখন জাঙ্কুক, গতকাল বলছিলাম না তে, ডিলটা ফাইনাল হয়েছে, কোটি টাকা প্রফিট হয়েছে, তাই এটা তোমার জন্য এনেছি। কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে মানে খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তে বেশ কিছুক্ষণ নিজেকে তার স্বামীর দেওয়া উপহারে দেখলো, তারপর শুয়ে পড়ল। জাঙ্কুক একটা সিগারেটের শেষ নামিয়ে রুমের লাইট আবারও অফ করে শুতে গেল। যেই না রুমের লাইট অফ করলো, সেই তে নাকফুলটা জল করছে। তে এবার খপ করে উঠে বসলো। হঠাৎ তে, না মানে যে এটা এমন চোখে লাগছে কেন? কেমন জানি আলো আলো। হে, মাঝে মাঝে তুমি এমন কাণ্ড করে বসো না যে না এসে পারি না। ও গড, হে, এটা যে হীরার, এমন জল তো করবেই। কি হীরা? তের চোখ কপালে। আজ পর্যন্ত শুধু টিভিতে হীরার জুয়েলারি দেখেছে সে। মুভিতে নায়ক নায়িকাকে হীরার অলংকার দিত। তে কখনো ভাবেনি যে সে হীরার জুয়েলারি দেখবে। দেখবে তো দেখবে, তার উপরে নিজের শরীরে দেখবে, আর তার স্বামী তাকে গিফট করবে। এটা তো তার কল্পনার বাহিরে। হাই হাই, আমি তো এতে পানি লাগিয়ে ফেলেছি, এখন কি হবে? বলে শাড়ির আঁচল দিয়ে নাক মুছছেতে। জাঙ্কুকদের এমন কাণ্ড দেখে ভোল্ট, আরে পাগলি, কিছুই হবে না, এটা হীরার, এটা এমন নর্মালি থাকে, সবসময় ব্যবহার করতে পারবে। পাগলি একটা। জাঙ্কুকের মুখে পাগলি কথাটা শুনে তের কেমন জানি খুব ভালো লাগলো। প্রাকৃতিক রূপ বৈচিত্র্য পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবান। আর সেই পাহাড়ি কন্যার রূপ দু চোখে উপভোগ করতে রওনা হয়েছে তেকুক, সাথে রোজ এবং জিংসু। আর জাঙ্কুক ড্রাইভ করছে। তারা বাড়ির গাড়ি নিয়ে এসেছে, কেননা জাঙ্কুক আর জিংসু দুজনের আগে এই পথে অনেকবার এসেছে, তাই রাস্তা তাদের মুখস্থ। নিজেদের গাড়িতে করে যাবার আইডিয়াটা জিংসুর, কেননা বাসে বা ট্রেনে গেলে রোজ প্রচুর বমি করে, আর প্লেনে গেলে তো ভ্রমণের মজা উপভোগ করা যাবে না, কারণ যাবে আকাশের উপর দিয়ে আর খুবই দ্রুত যাবে। যদিও জাঙ্কুক এমনটা চায়নি। তে জানালার বাইরে চির সবুজ প্রকৃতি দেখছে। রোজ এটা ওটা নানান কথা বলে যাচ্ছে, আর তে শুনছে। জিংসু মোবাইলে গেম খেলে ব্যস্ত। তে, আমার যে কি ভালো এক্সাইটেড লাগছে না, বলে বোঝাতে পারবো না। বান্দরবন যাচ্ছি আমরা, মানে জাস্ট ওয়াও। হ্যাঁ আপু, শুনেছি হাতে মেঘ ছুঁয়ে দেখা যায়, কিংবা পাহাড়ের সৌন্দর্যে বোধ হতে প্রকৃতির অন্যান্য নিঃসর্গের থেকে ভালো জায়গা আর কোথাও নেই। হ্যাঁ ভাবি,
দেখবা খুব মজা হবে। আচ্ছা দোস্ত, আগে কই যাব আমরা? কোন রিসোর্টে রুম বুক করেছিস আগে সেটা বল। হোটেল হিলটন। আর কোথাও পেলি না? হোটেল গ্রিনল্যান্ড না হলে ভিউতে করতি? দোস্ত আগে তো ওই দুইটাই আমরা থেকেছি, তাই আবার এটাই করলাম। নিউ এক্সপিরিয়েন্স দোস্ত। বান্দরবন বাস স্ট্যান্ডের ওর পাশে না ওটা? হ্যাঁ, 20 সাল দেখে 2টা রুম বুক করেছি দোস্ত। এক রাতের ভাড়া 8,000 টাকা। আচ্ছা ভাইয়া, আজ কি বের হতে পারবো আমরা? না ভাবি, আজ তো যেতে যেতে রাত হবে। আগে হোটেলে রেস্ট নিব, কাল বের হব। প্রথমে যাব স্বর্ণ মন্দির, তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে মেঘলা পর্যটক কমপ্লেক্সে যাব, আর বিকেলে নীলাচলে। জাঙ্কুক এসব বলেই গাড়ির আয়নার দিকে তাকালো। তেজে তার দিকেই তাকিয়ে আছে। তের পরনে বেগুনি কালারের জামা আর একটা সুতি সিল্কের ওড়না, চুলগুলো বেনি করেছে তে, চোখে মোটা করে কাজল পড়েছে। গহনা বলতে শুধু জাঙ্কুকের সেদিনের দেওয়া হীরার নাকফুলটা। এক কথায় অপরূপা লাগছে তেকে। জাঙ্কুক না চাইতেও তার চোখ বারবার তের দিকে যাচ্ছে। জাঙ্কুকের কথা মতো তে তেমন কাপড়ও আনেনি। জাঙ্কুক রোজকে বলে কিছু ফ্রক টাইপ ড্রেস আনিয়েছে, সেগুলি তো পরবে টুরে। নিজেদের গাড়িতে যাবে বলে সকাল 10টা নাগাদ সবাই রওনা দিয়েছে। ওয়াও তে, বারবার তোমার নোজপিনটার দিকেই আমার চোখ যাচ্ছে। জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পরে সবাই পৌঁছালো বাংলাদেশের ভূস্বর্গে। তখন বাজে সন্ধ্যে 7টা। জাঙ্কুক আর জিংসু হোটেল চেক ইন করে যে যার রুমে ঢুকলো ফ্রেশ হতে। ওদিকে ডক্টর সু ফেসবুক লগ ইন করার সাথে সাথে একটা নোটিফিকেশন দেখতে পেল, জীবন জাঙ্কুক আপডেটে প্রোফাইল পিকচার। আসলে জাঙ্কুক এর সাথে যে ছবিটা তুলেছিল ওটা 24 ঘন্টার জন্য প্রোফাইল পিক দিয়েছে। অলরেডি 20K লাইক। ছবিটা দেখে ডক্টর সু একটা লাভ রিয়াক্ট দিল। সাথে সাথে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো তার কানে। মাশাল্লাহ, স্যারের বউটা তো অনেক সুন্দরী। হ্যাঁ। আচ্ছা আয়ু? হ্যাঁ বলো। খারাপ লাগেনি ছবিটা দেখে? কেন বলো তো? না মানে, আচ্ছা ছাড়ো এসব, এমনি আর কি। বুঝেছি। না সুখ, আমার সত্যি খারাপ লাগেনি। তোমাকে তো সবই বলেছি বলো। আজ 3 মাস হলো আয়ু আর সুখের বিয়ে হয়েছে। আয়ুর বাবার সমস্ত চিকিৎসা সুখ নিজেই করেছে। আয়ুর এমন কঠিন দিনে ছায়া হয়ে সবসময় আয়ুর পাশে থেকেছে। আসলে সুখ আগে থেকে আয়ুকে পছন্দ করত, মানে ভালোবাসতো, তবে কখনো সাহস করে বলেনি কিছু। কারণ ডক্টর সুখ জানতো যে আয়ু জাঙ্কুকে পছন্দ করে। যেদিন জাঙ্কুকের বিয়ের খবরটা সুখ পেয়েছিল, ওই দিন মনে মনে ঠিক করে নিয়েছিল যে আয়ুর মন সে জয় করবেই। অপারেশনের পরে হঠাৎই বিয়ের প্রস্তাব দেয় সুখ। ততদিনে আয়ু অনেক কমফোর্ট হয়ে গেছিল সুখের সাথে। আয়ু আস্তে আস্তে তার প্রতি সুখের ভালোবাসার গভীরতা বুঝতে পারে। কথায় আছে না, যদিও মেয়েদের মন বোঝা অসম্ভব, কিন্তু মেয়েরা ছেলেদের নজর পড়তে পারে। ছেলেদের মন বুঝতে তারা সক্ষম। কে তার দিকে কোন নজরে তাকিয়ে আছে চট করে মেয়েরা তা বুঝে ফেলতে পারে। ঠিক তেমনই আয়ু আস্তে আস্তে বুঝেছিল যে সুখ তাকে পাগলের মতো ভালোবাসে। আর সুখের তাকে এমন পাগলের মতো ভালোবাসার প্রেমেই তো পড়ে গেছে আয়ু। আজ আয়ু আর সুখ সুখী ডাক্তার দম্পতি। জাঙ্কুক ফ্রেশ হয়ে বেডে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। আর পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। বুকের কাছ থেকে কয়েকটা বোতাম খোলা থাকায় তার ফর্সা লোমশ বুকটা দৃশ্যমান। আর তে সেদিকেই তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? না মানে মানে কিছু না তো। তাহলে তাকিয়ে আছো যে? আরে আপনি কিভাবে চোখ বন্ধ করে বুঝে গেলেন যে আমি তাকিয়ে আছি? বুঝি, কারণ আই এম জেকে। তে চোখ নামিয়ে ফেলল। জাঙ্কুক এবার তেকে দেখছে। তার বউকে অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। লং একটা ফ্রক পরেছে আর চুলগুলো ছেড়ে দিয়েছে। চলোতে, জিংসু টেক্সট করেছে, খেয়ে আসি। কিন্তু এই যে দেখুন, এই যে আমার সাথে ওড়না নেই, এটা আমি কিভাবে পরবো? ওড়না নেই? তাহলে হয়তো এটা ওড়না ছাড়াই রোজ দিয়েছে এটা, তাই না? একটা কাজ করোতে, অন্য কোনো জামার ওড়না পরে নাও। ঠিক আছে। তে একটা সাদা রঙের ওড়না গায়ে জড়িয়ে জাঙ্কুকের পেছন পেছন নিচে নামলো। ডিনার শেষে জাঙ্কুক আর জিংসু তাস খেলায় মশগুল। তে আর রোজ। তে ধরো, এটা নাও। কি এটা আপনি? আছে একটা জিনিস, ভেতরে একটা ড্রেস আর পারফিউম আছে। ড্রেসটা পরে পারফিউমটা মেখে নিও,
আমিও যাই, রেডি হই। বলে রোজ নিজের রুমে চলে গেল। তে প্যাকেটটা রুমে নিয়ে এসে খুলে তো ব্ল্যাক কালারের একটা পাতলা নাইটি। তে প্যাকেটটা ফেলে এক হাত দূরে চলে গেল। এই কি, ছি, রোজ আপু এটা কি দিয়েছে আমাকে? এ তো নায়িকাদের ড্রেস, আমি এটা কিভাবে পরবো? না না, এটা পরা না পরা তো একই, আমি এটা পরতে পারবো না। তে দ্রুত প্যাকেটটা ব্যাগের তলায় লুকিয়ে রাখলো। এবার হঠাৎ করে জাঙ্কুক রুমে ঢুকে গেল। তে কি করছো ওখানে? কই কিছু না তো। ও আচ্ছা, একটু দেরি হয়ে গেল তে, সরি। আসলে জিংসুর সাথে থাকলে সব কিছু ভুলে যাই। তোমার সতীন বলতে পারো। বালাই ষাট, এমন কথা বলতে নেই। আমার সতীন কেন হবে? এসব কথা বলবেন না একদম। আমার সতীন কখনোই তো হতে পারবে না। তাই বুঝি? হ্যাঁ তাই, একদম চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই চুপ, এই চুল ছেঁড়া ছাড়া আর কি কিছুই করতে পারো না? হ্যাঁ পারি তো, চিমটি কাটতে পারি। বলেতে জিহ্বায় কামড় দিল। লজ্জায় লাল হয়ে নিচে তাকালো। সেটা দেখেই জাঙ্কুক, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলোতে বারান্দায় যাই। জাঙ্কুকের হাত ধরে বারান্দায় নিয়ে গেল। তেকে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জাঙ্কুক জড়িয়ে ধরল। তে সুন্দর না চারিপাশটা? অনেক সুন্দর। কাল নীলা চলে যাব, সেখানে রাত কাটাবো। সারা রাত জাগতে হবে কিন্তু আমার সাথে। জাগবো। গান শোনাবা? হ্যাঁ। এখন একটা শোনাও না তে। এখন? হ্যাঁ, শুরু করো। Call me your baby, but we're still each other. Friends just for now. Yeah, but friends don't say words that make friends feel like more than just friends just for now. গান শেষ করেই তে ওর দিকে তাকিয়ে, আর জাঙ্কুকের নজর বাইরে, যেন তার গানের ঘরে চলে গেছে সে। তে অত শত না ভেবেই জাঙ্কুকের কাছে চলে গেল, একদম কাছে। তের শরীরের স্মেল পাচ্ছে জাঙ্কুক, খুব কাছ থেকে। জাঙ্কুক তাকানোর আগেই হঠাৎ জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল তে। এই প্রথম নিজ থেকে এমন করলো তে। জাঙ্কুক সাথে সাথেই নিজের দু চোখ জোড়া বন্ধ করে দুই হাত দিয়ে তের কোমর আঁকড়ে ধরল। 6 থেকে 7 মিনিট তারা এই অবস্থাতেই ছিল। তে তারপর দূরে সরে আসলো জাঙ্কুকের থেকে। এটা কি করে ফেললো সে, কিভাবে পারলো? তে মাথা নিচু করে আছে। জাঙ্কুক শান্ত চোখে তাকিয়ে আছে তের দিকে। বাহ তে, তুমি তো ভালোই লিপ কিস করা শিখে গেছো। তে তাকাও আমার দিকে। তে তাকাতে বলেছি। তে জাঙ্কুকের দিকে মাথা তুলে তাকালো। জাঙ্কুকও তাকিয়ে আছে তের দিকে, তবে বাকি দিনের মতো স্বাভাবিক নজরে নয়। সে বিয়ের পরের মতো নেশা ভরা চোখে। এভাবে তাকিয়েন না প্লিজ, মরেই যাব।